বিয়ের বিভিন্ন আয়োজন করতে করতে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। একটা সপ্তাহ কেটে গেল। আজ অনিমা আর আদ্রিয়ান দুজনেরই হলুদ সন্ধে। আদ্রিয়ানের হলুদের ব্যবস্থা আদ্রিয়ানদের বাড়িতে, আর অনিমার হলুদের ব্যবস্থা অনিমার বাড়িতেই করা হয়েছে। দুই বাড়ি চমৎকারভাবে সাজানো হয়েছে। রাত হয়ে গেছে, অনেক রকম লাইটিং এর আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত বড় একজন সেলিব্রিটির বিয়ে, এরকমটা হওয়াই স্বাভাবিক, এরকমটাই স্বাভাবিক। অনিমাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। হলুদ শাড়ি গায়ে বিভিন্ন কাঁচা ফুলের হালকা গয়না দিয়ে সাজিয়েছে ওকে, যেগুলো আদ্রিয়ান নিজে পছন্দ করে কিনে লোক দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন করে বানিয়েছে। ওপাশে আদ্রিয়ানের হলুদ হচ্ছে, তার মধ্যেই ও অরুমিতা স্নেহাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে অনিমাকে সাজাবে। এটা নিয়ে দুপাশ থেকে দুদলের হাসির শেষ নেই। আদি ব্রিক ওরা একটু পরপরই এজন্য আদ্রিয়ানকে পচাচ্ছে, আর এপাশ থেকে স্নেহার অরুমিতা দাঁত বের করে করে হাসছে। অনিমা শুধু অসহায়ের মতো বসে বসে দেখছে এদের পাগলামো, আর একটু পরপর লজ্জায় লাল হচ্ছে সে। এ বাড়িতে আদ্রিয়ানের হলুদের অনুষ্ঠান শেষ করে রিক, স্নিগ্ধা, আদিব, রাইমা, অভ্র, জাবিন, আশিস, নাহিদ, তনয়া আরও আদ্রিয়ানের পরিচিত ইয়াং সকলের গিফটস, হলুদ আরও বিভিন্ন জিনিস দিয়ে এসছে। সব রেখে অনিমার সাথে দেখা করার জন্য রুমে এসে দেখে স্নেহার অরুমিতা অনিমার হাতে মেহেদি পড়াচ্ছে। তীব্র কাজে ব্যস্ত রিকের দৃষ্টি অনিমার ওপর পড়তেই কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। খুব সুন্দর লাগছে আজ মেয়েটাকে। বুকের মধ্যে কোথাও একটা কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এটাও খেয়াল করলো যে কোনো আফসোস বা হিংসে হচ্ছে না ওর, বরং ওর নীলপরীর মুখের সুখের ওই হাসি দেখে মনে হচ্ছে ব্যাস এতটুকুই তো চাই। অনিমার দৃষ্টি রিকের উপর পড়তে অনিমা মুচকিয়ে হাসি দিল। রিক এগিয়ে গিয়ে বিছানায় বসে অনিমার দিকে তাকিয়ে বলল, বেশ সুন্দর লাগছে কিন্তু ভাবি যান। অনিমা অনেকটা দুষ্টুমির ছলেই বলল, কেন এমনিতে সুন্দর লাগে না? না, কালো পেতনির মতো লাগে। আদ্রিয়ানের চোখে নিশ্চয়ই ডিফেক্ট আছে, তাই তোমাকে এত পছন্দ হয়েছে। অনিমা একটা বালিশ ছুঁড়ে মারল রিকের মুখের ওপর। রিক বালিশটা ধরে শব্দ করে হেসে ফেলল। কিছুক্ষণ পর মুখ ফুলিয়ে তাকিয়ে থেকে শেষে অনিমা হেসে ফেলল। হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে বেশ রাত হয়ে গেল। অনিমা বেশ ক্লান্ত হয়ে ঢুকলো নিজের রুমে। অনেকটাই ধকল গেছে আজ ওর। বিয়ে করতে যে এত ঝামেলা সেটা জানতো না, জানলেই বা কি, করতে তো হতোই। রুমে ঢুকে লাইট অন করার সাথে সাথে আদ্রিয়ান টেনে ওকে দেয়ালের সাথে আটকে ধরে ফেললো। অনিমা অবাক চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। হঠাৎ আক্রমে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। আদ্রিয়ানের ঠোঁটে মুচকি হাসি ঝুলে আছে, দু গালে, কপালে, গলায় হলুদ লাগানো, চুলগুলো আশ্রয়নি, স্যান্ডো গেঞ্জি আর জিন্স পরেই চলে এসছে। অনিমা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আপনি আপনি এখানে কি করে এলেন? বারে, আমার বউয়ের হলুদে কি সবাই হলুদ লাগাবে আর আমি লাগাবো না? সেটা হয় নাকি? অনিমা অবাক হয়ে বলল, আপনি এখানে আমাকে হলুদ লাগাতে এসেছেন? কেউ দেখেনি তো? দেখে ফেলে কি হবে? এমনিতেই সাজানোর সময় যে কাণ্ড করেছেন, লজ্জায় মাথা তোলার দায় হচ্ছিল আমার। আদ্রিয়ান হেসে বলল, আরে কুল মাই ডিয়ার ওয়াইফ, ব্যালকনি দিয়ে আসছি মই। অনিমা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এই ছেলে ব্যালকনি টপকাতে একদম উস্তাদ। অনিমা এসব ভাবতে ভাবতে আদ্রিয়ানোর নিজের হলুদ মাখা গাল অনিমার হলুদ মাখা গালে ঘষে দিল। শুধু গাল, গলা পুরোটাতে দুজনের হলুদ মিশে মিশে একাকার করে তবেই ছাড়লো। এরপর অনিমার কপালে একটা চুমু দিয়ে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, দ্রুত ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, বেশিক্ষণ শাওয়ার নেবে না কিন্তু, ঠান্ডা লাগবে। বাকি কথা কাল হবে বাসর রাতে। বলে অনিমাকে একটা মোহনীয় হাসি উপহার দিয়ে আবারও ব্যালকনি দিয়ে চলে গেল আদ্রিয়ান। অনিমা বোকার মতো তাকিয়ে রইল আদ্রিয়ানের যাওয়ার দিকে। ওর কানে শুধু আদ্রিয়ানের বলা শেষ বাক্যটাই বাজছে, উফ কি ভয়ঙ্কর। আদ্রিয়ান এই মুহূর্তে বেশ বিরক্ত, কারণ ওকে নাকি সবাই মিলে গোসল করাবে তেল হলুদ দিয়ে, আবার মিডিয়ার লোকেরাও বসে আছে সেই দৃশ্য শুট করবে বলে। আদ্রিয়া তো কিছুতেই যাবে না নিচে। সবাই মিলে এত এত করে বলছে, বেলাও হয়ে যাচ্ছে, কিন্তু আদ্রিয়ান যেতে নারাজ। রুমে চুপচাপ বসে আছে খাটের উপরে। আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল, কাম অন ইয়ার, এভাবে সবার সামনে আমি স্নান করব, তা আবার মিডিয়ার লোকজন দেখবে, আবার বড় নিউজও করবে, আমি পারবো না। মিসেস রিমা ভ্রুকুসকে বিরক্তি নিয়ে বলল, বাচ্চাদের মতো করছো কেন? তোমার বস্ত্র হরণ করবে না কেউ, জাস্ট হলুদ লাগিয়ে গায়ে একটু হলুদ পানি ঢালবে, গোসলটা তুমি ভেতরে এসে সেরে নিও। কোনো দরকার নেই।
দরকার আছে। একদম বাথরুমও করবে না আদ্রি। একটা দিনে তোমার আহামরি কোনো সমস্যা হবে না। এত ধুমধাম করে বিয়েটা যখন করছো তখন এটুকুও করতে হবে। কিন্তু মা, মিসেস রিমা বেশ অনেকটা রাগ দেখিয়ে বললেন। কোনো কিন্তু না, চুপচাপ নিচে চলো, তোমার আন্টিরা সব অপেক্ষা করছে, তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে। বলে উনি চলে গেলেন। আদ্রিয়ান চোখ মুখ কুঁচকে বসে রইল। আজব সব নিয়ম, এগুলো কে বানিয়েছে? এখন ওর মতো একটা ছেলেকে কিনে এতগুলো বুড়ো মহিলা মিলে গোসল করাবে? ভাবা যায় এগুলা? আদিব, আশিস আর নাহিদ চলে গেল নিচে, শুধু রিক রয়ে গেল। গোসল করাবে তাই আদ্রিয়ানকে এখন লুঙ্গি পরতে হবে। বেচারার মোটেই অভ্যাস নেই, তাই বিরক্তি নিয়ে এদিক ওদিকে মোচড়াচ্ছে শুধু। রিক এগিয়ে গিয়ে লুঙ্গির গিট দিতে দিতে বলল, অভ্যাস নেই একদমই। না, কি করে থাকবে? সে ছোটবেলাতে টানা 1 সপ্তাহ পড়েছিলাম, তা বাধ্য হয়ে। রিক হালকা আওয়াজ করে হেসে ফেলল। লুঙ্গি গেট দেওয়া শেষ করে বলল, মামার কোনো খবর জানিস? হুম, আপাতত সামনে আসবে বলে মনে হচ্ছে না। রিক অনেকটা চিন্তিত হয়ে পড়ল। আড়ালে থাকা শত্রুগুলোই খুব ভয়ঙ্কর হয়। আঘাতটা কোন দিক থেকে ঠিক কিভাবে আসবে বলা যায় না। সাবধানে থাকতে হবে আমাদের। আদ্রিয়ান একটা সাদা স্যান্ডো গেঞ্জি নিয়ে পড়তে পড়তে বলল, আমার মনে হয় না এখনই ওদের পক্ষে কিছু করা সম্ভব হবে। কালু জেলে মামার পক্ষে এখন কিছু করা সম্ভব না, কারণ ওনাদের সব বিজনেসে তালা পড়ে গেছে, আর টাকা ছাড়া কোনো পাওয়ারই কাজ করে না। ওনাদের এক একজনকে এমনভাবে ভেঙেছি যে ঘুরে দাঁড়াতে কম করে হলেও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। রিক গম্ভীর স্বরে বলল, কিন্তু যেদিন দাঁড়াবে সেদিন কিন্তু এমনিতেই ছেড়ে দেবে না। আর ওনাদের প্রধান লক্ষ্য থাকবে আমাদের সবার দুর্বল জায়গায় আঘাত করা। আর আমাদের সবার দুর্বল জায়গা কোথায় মানে বুঝতে পারছিস তো? আদ্রিয়ান একটু অন্যমনস্ক হয়ে বলল, ভাবতে খুব অবাক লাগে, তাই না? যে বা আমার কোলে পিঠে চড়ে আমরা দুজন শৈশবের এতটা সময় কাটিয়েছি, বড় হয়েছি, সে আমাদের মেরে ফেলতেও দুবার ভাববে না। রিক একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, যেখানে নিজের জন্মদাতা বাবাই যাই হোক, এসব নিয়ে যথেষ্ট মন খারাপ করা হয়েছে এতদিন। আজকের দিনে এসব কথা ভাবার দরকার নেই। চল নিচে চল। চল। আদ্রিয়ানকে তেল হলুদ মাখাচ্ছে সবাই, আর আদ্রিয়ান বিরক্ত হলেও মেঘি হাসি মুখে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। আদিব, রাইমান, রাহিদ, তনয়া, আশিস সব মিটমিটিয়ে হাসছে ওর অবস্থা দেখে। স্নিগ্ধা বড় একটা ঝুড়িতে এক গাদা ফুল নিয়ে হেঁটে হেঁটে আসছে। রিকও দুটো চেয়ার হাতে নিয়ে আসছিল, কিন্তু দুজনেই তাড়াহুড়োর মধ্যে থাকায় রিকের সাথে ধাক্কা লেগে ঝুড়ি উল্টে নিচে পড়ে যায়। স্নিগ্ধা রেগে গিয়ে বলে ওঠে, আজব তো, দেখে হাঁটতে পারো না? রিক চেয়ার দুটো রেখে বলল, চোখ তো তোরও আছে, তুই কি করছিলি? স্নিগ্ধা কিছু না বলেই বসে পড়লো ফুল তোলার জন্য। রিকও ওকে হেল্প করার জন্য বসে পড়লো। ফুল তুলতে তুলতে স্নিগ্ধা রিকের দিকে তাকালো। সময়ের সাথে সাথে তীব্রভাবে ভালোবেসে ফেলেছে ছেলেটাকে, নিজের মনকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু রিক, সে কিভাবে? রিক কি ভালোবাসতে পারবে ওকে কখনো? রিক স্নিগ্ধার মুখের সামনে গিয়ে তুড়ি বাজাতেই ওর হুঁশ ফিরল। রিক ভ্রু নাচিয়ে বলল, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? হয়ে গেছে উঠানো? স্নিগ্ধা কিছু না বলে ঝুড়ি নিয়ে উঠে চলে গেল। রিক ঘাড় ঘুরিয়ে একবার তাকালো স্নিগ্ধার দিকে। মেয়েটাকে হলুদ শাড়ি আর খোলা চুলে বেশ লাগে তো। কই, আগে তো এত সুন্দর লাগেনি কখনো। অন্যদিকে প্রায় 1 ঘন্টার লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো অনিমা। প্রচন্ড ক্লান্ত লাগছে এখন। কাল প্রায় রাত 3টা অবধি জেগেছিল, তার উপর সকাল সকাল উঠে পড়তে হয়েছে। কিছুক্ষণ আগেই তেল হলুদ মাখার ঝামেলায় পড়তে হয়েছে। উফ, কি ঝামেলা! ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিল একটু ঘুমানোর আশায়, কিন্তু সেটা আর হলো না। কিছুক্ষণের মধ্যেই অরমিতা স্নেহা চলে এলো খাবার নিয়ে, কারণ একটু পরে ওরা ওকে সাজাতে বসাবে, আর সাজার পর নাকি কিছু খাওয়ানো যাবে না। অনিমাকে খাইয়ে দিয়ে একটু গল্প করার পর ওরা আবার অনিমাকে সাজাতে বসলো। লাল বেনারসি গহনাগুলো বেশ সুন্দর ছিল। গেস্টদের মধ্যে অনেকে এসেও মাঝে মাঝে দেখে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। হাসান কোতোয়াল এমনিতেও আজ ব্যস্ত, তবুও কয়েকবার দেখে গেছেন মেয়েকে। কিছুক্ষণ পরেই বাইরে থেকে হালকা আওয়াজে শোনা গেল, এই বর এসছে, বর এসছে। কথাটা শুনতেই অনিমার মধ্যে কেমন একটা করে উঠলো। ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, যা ব্যাখ্যা করা যায় না। তীব্র এসে দরজায় উকি দিয়ে বলল, দুলাভাই এসে গেছে, তাতে চলো।
অরুমিতা আর স্নেহা চলে গেল আর অনিমা চুপচাপ বসে রইল ওখানে। একটু পরেই ওর বিয়ে হয়ে যাবে, যদিও বিয়ে তো ওর হয়েই গেছে, কিন্তু তবুও অকারণেই খুব অস্থির লাগছে ওর। গেট আটকানো থেকে শুরু করে জুতো চুরি কোনো কিছুই বাদ রাখেনি অরমিতা, তীব্র আর স্নেহা মিলে। সবচেয়ে মজাদার হয়েছে যখন আদ্রিয়ানের জুতো জোড়া অনিমার কাছে লুকিয়ে রাখা হয়েছিল আর বুদ্ধিটাও স্বয়ং অনিমারই ছিল। অনেক মজা আর রসিকতার পর বিয়ের কাজ শুরু হলো। হাসান কোতোয়াল মেরে একদম পাশে বসে 2 হাতে মুঠে ধরলেন। কাজী যখন কবুল বলতে বলল তখনই অনিমা হালকা অস্বাভাবিক হয়ে উঠল। কেমন অদ্ভুত অনুভূতিগুলি ঘিরে ধরলো ওকে। বিয়ে পড়ানোর সময়টায় হাসান কোতোয়ালের ছলছলের চোখে দেখে অনিমা কেঁদে ফেলেছে। দীর্ঘ 5 বছর পর আব্বুকে ফিরে পেয়েও কয়েক মাসের মাথায় আবারও ছেড়ে যেতে হবে। রোজ সকালে চা করে ওর আব্বুর ঘুম ভাঙানো হবে না, রোজ রাতে আব্বুর হাতে খাওয়া হবে না, মাঝরাতে ঘুম না আসলে 2 কাপ চা করে আব্বুর রুমে বলা হবে না ঘুম আসছে না আব্বু, চলো না গল্প করি। আদ্রিয়ানের মতো স্বামী আর ওরকম শ্বশুর শাশুড়ি পাওয়ায় বিয়ের পরও ওর শখ, আহ্লাদ, স্বাধীনতা, বায়না কোনো কিছুরই পরিবর্তন আসবে না ও জানে। ওনারা আসতে দেবে না, কিন্তু তবুও বাবা তো বাবাই হয়, হুটহাট দেখতেও পাবে না। তাছাড়াও সেদিন তো আদ্রিয়ানের ধমকে আর আচমকা শখটার মধ্যে কবুল বলে দিয়েছিল, কিন্তু আজ তো নিজের সম্পূর্ণ অনুভূতি নিয়ে আদ্রিয়ানের নামে কবুল বলবে। নিজের অস্তিত্বকে আদ্রিয়ানের সাথে জুড়ে দেবে, আদ্রিয়ানের হয়ে যাবে ও। দুটো অনুভূতি মিশে কান্না হয়ে বেরিয়ে আসছে, ফুপিয়ে কেঁদে উঠছে। হাসান কোতোয়াল, অনিমার মামি, অরুমিতা সবাই অনেকটা সময় বোঝানোর পর অনিমার মুখ দিয়ে কবুল বের হলো। ওদিকে কাজী বলার 1 সেকেন্ডের মধ্যেই আদ্রিয়ান কবুল বলে দিয়েছে। বিদায়ের সময় অনিমাকে নিয়ে নিচে নামার সময় নীরবে কাঁদছিল অনিমা, কিন্তু দরজার বাইরে সিঁড়িতে আসতেই অনিমা কাঁদতে কাঁদতে সিঁড়ির উপর বসে পড়ল। আদ্রিয়ান একটু আগে আগে হাঁটছিল। অনিমার কান্নার আওয়াজে থেমে গিয়ে পেছনে ঘুরে তাকালো সে। অনিমাকে ওভাবে কাঁদতে দেখে মন বিষাদে ভরে উঠল ওর। হাসান কোতোয়াল দ্রুত এগিয়ে এসে মেয়ের পাশে বসতেই অনিমা অনেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সবাই বোঝাচ্ছে, কিন্তু অনিমাকে সামলাতে পারছে না। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও অনিমা উঠছে না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, এদিকে আদ্রিয়ানের অনিমার কান্নাও সহ্য হচ্ছে না, আর এখানে যতক্ষণ থাকবে ও কাঁদবেই। তাই আদ্রিয়ান এবার এগিয়ে এসে অনিমাকে কোলে তুলে নিল। অনিমা কান্না থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সেদিকে পাত্তা না দিয়ে হাঁটা শুরু করলো। সবাই বেশ অবাক হয়েছে, অনেকে ঠোঁট চেপে হাসছেও। গাড়ির কাছে এসে অনিমাকে গাড়িতে তুলে দিয়ে আদ্রিয়ান পেছন ঘুরে হাসান কোতোয়ালের 2 হাত ধরে বলল, চিন্তা করো না, ওকে নিজের সবটা দিয়ে আগলে রাখবো। অরমিতা, তীব্র আর স্নেহা ওদের সাথেই গেল। আদ্রিয়ানি অনেকটা জোর করে নিয়ে যাচ্ছে ওদের। গাড়ি স্টার্ট করার পর অনিমা আবার ফুপিয়ে কেঁদে দিল। আদ্রিয়ান ওকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কেঁদো না জান পাখি, আমার কষ্ট হয়তো। কিন্তু অনিমা এখনো মৃদু আওয়াজে কেঁদেই চলেছে। আদ্রিয়ান সযত্নে অনিমার চোখ মুছে দিতে দিতে বলল, কেঁদো না প্লিজ, আমার কদিন পর পর এসে সিনিয়রদের সাথে দেখা করে যাব। সিনিয়র তো আসবে আমাদের বাড়িতে, তাই না? আর যদি তবুও তোমার কষ্ট হয় তো তোমার বাবাকে কিডন্যাপ করে নিয়ে চলে আসবো, প্রমিস। কান্নার মধ্যেও অনিমা হালকা হেসে ফেলল। আপনার ম্যানশনে পৌঁছাতেই অনিমার কাছে মিসেস রিমা আর লিমা এক প্রকার দৌড়েই চলে এলো, যেন নতুন বউকে ঘরে তোলার জন্য এতক্ষণে অধীর আগ্রহে বসেছিল। প্রচলিত সব নিয়ম রীতি মানার পর তরুণরা সবাই মিলে বসলো, বাকিরা বিভিন্ন কাজে ব্যস্ত। এরই মধ্যেই রিককে বাইরে চলে যেতে দেখে আদিপ বলে উঠল, কি ব্যাপার, আমরা সব এখানে আড্ডা দিচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আসল মজা তো রাতে হবে গুরু। রিক মুখে হাসি ফুটিয়ে বলল, আমার আসলে একটু কাজ আছে, ফার্ম হাউসে যাব। সমস্যা নেই, কাল সকাল সকাল চলে আসবো, তোরা এনজয় কর। কিন্তু আজকে যেতে হবে, আজ না গেলে হয় না। সরি ইয়ার, থাকতে পারছি না, আর রাতে তো একদমই না। যাওয়াটা সত্যিই আর্জেন্ট। গাইস সরি, হ্যাঁ যেতে হলো। বলেই রিক চলে গেল। আদ্রিয়ান কিচ্ছু বলল না, আর রিককে থেকে যেতেও বলল না, শুধু ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে ছোট্ট একটা শ্বাস ফেলল। এদিকে অনিমা চুপচাপ হয়ে বসে আছে একদম। একে তো নতুন বউ, তার উপর আবার ওদের এসব কথায় ভীষণ লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ এরকম হাসি মজা করার পর মিসেস রিমার কথায় অনিমাকে জাবিনের রুমে নিয়ে গেল একটু রেস্ট করানোর জন্য। অনিমা সব গহনা খুলে, চুল খুলে একটু হালকা হয়ে বসলো। যেই বিছানায় একটু গায়ে এলিতে যাবে তখনই আদ্রিয়ান এসে হাজির হলো। অনিমা উঠে বসে শাড়ি ঠিক করে নিল। আদ্রিয়ান পকেটে হাত গুজে এগুতে এগুতে বলল, টায়ার্ড খুব?
অনিমা নিচু কণ্ঠে বলল। আদ্রিয়ান ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল, এখন 7:30 বাজে। 9:30 আগে কেউ তোমাকে ডিভোর্স করতে আসবে না, তাই আপাতত একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। এতটুকু বলেই চলে যেতে নিয়েও এগিয়ে এসে অনিমার দিকে একটু ঝুঁকে বলল, রেস্ট করার জন্য কিন্তু এই সময়টুকুই পাবে, রাতে কিন্তু টায়ার্ড বললেও আমি শুনছি না। বলেই অনিমার চোখে চোখ রেখে একটা বাঁকা হাসি দিয়ে চোখ মেরে চলে গেল। আর অনিমা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শুকনো ঢুক গিলল। খুব বেশি ক্লান্ত থাকায় শুয়ে পড়ার সাথে সাথেই বেশ গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল অনিমা। গত রাতেও হলুদ, নাচ, গান সব প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল। তার সাথে আজ সারাদিনের ধকল। 9:30 পরে মিসেস রিমা প্লেটে করে খাবার নিয়ে এলো অনিমার জন্য। অনিমাকে পরপর 3 বার ডাকার পরও ও পিটপিটে চোখে তাকালো। মিসেস রিমাকে বসে থাকতে দেখে এক প্রকার হুড়মুড়িয়ে উঠে বসলো। ঘুম ঘুম চোখে দেয়ালের দিকে তাকিয়ে দেখলো যে 9:45 বাজে। অনিমা অসহায়ভাবে মিসেস রিমার দিকে তাকিয়ে বলল, সরি মামনি, অনেকক্ষণ যাবত ডাকছো না? মিসেস রিমা মুখে হাসি ফুটিয়ে বললেন, এতটা ক্লান্ত ছিলি, এত কম ডাকে উঠে যাবি সেটা ভাবিনি। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। অনিমা মাথা নেড়ে উঠে চলে গেল ফ্রেশ হতে। ভালোভাবে ফ্রেশ হয়ে নিল যাতে ক্লান্তি আর ঘুম ভাবটা একটু কমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মিসেস রিমা ভাত মেখে ওর মুখের সামনে ধরে বলল, সেই দুপুরে কি না কি খেয়েছিস? সন্ধ্যায় তো খেলিই না কিছু, শুধু 2 চামচ পায়েস। এবার এইটুকু চুপচাপ খেয়ে নে তো, তোকে বেশ ক্লান্ত লাগছে। অনিমা হালকা একটু হেসে হা করলো। মিসেস রিমা ওকে খাওয়াচ্ছে। অনিমা শান্ত চোখে তাকিয়ে আছে ওনার দিকে। ছোটবেলা থেকে কখনো মায়ের আদর পায়নি। মা কি হয়, কেমন হয় ও জানেই না। হাসান কোতোয়াল ওকে খুব যত্ন করে মানুষ করলেও মায়ের অভাব তো কখনো পূরণ হয় না। কিন্তু নিজের শাশুড়ির কাছে এতটা স্নেহ পাবে সেটা সত্যিই ভাবেনি অনিমা। খাওয়ার মাঝে কিছু একটা ভেবে অনিমা জিজ্ঞেস করলো, আচ্ছা লিমা আন্টি কোথায়? মিসেস রিমা খাবারের লোকমা অনিমার মুখে দিতে দিতে বললেন, নিচে আছে রে, কাজে ব্যস্ত। বুঝতেই পারছিল না কাল রিসেপশন, আমরাও তোকে খাইয়ে কাজে লেগে পড়তে হবে। চল তাড়াতাড়ি শেষ কর, যেতে হবে আমায়। মিসেস রিমা অনিমাকে খাইয়ে দিয়ে চলে যেতে স্নিগ্ধা, অরমিতা, স্নেহা, জাবিন চলে এলো রুমে। স্নিগ্ধার হাতে একটা ব্যাগ। দরজা বন্ধ করে চারজনই দাঁত বের করে নিঃশব্দে হাসতে শুরু করলো। অনিমা ভ্রুকুচকে তাকিয়ে বলল, আবার কি? স্নিগ্ধা এসে অনিমার পাশে বসে বলল, তোমাকে এখন সাজানো হবে বেবি। অনিমা জানে কেন সাজাবে, তবুও জেনে শুনেই বলল, কিসের সাজ? আমি একদম সাজতে পারবো না, এখন খুব ক্লান্ত আছি। স্নিগ্ধা ফেক করে হেসে দিয়ে বলল, এসব বলে লাভ নেই। সারাদিন যেসব সাজছিলে সব নর্মাল ছিল, স্পেশাল সাজ তো এখন সাজবে। অনিমা দুঃখী দুঃখী মুখ করে তাকালো ওদের দিকে, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। ওরা 3 জন মিলে অনিমাকে আবারও সাজিয়ে দিল। তবে এবারের সাজটা একদম হালকা ছিল। মুখে তেমন মেকআপ ছিল না, চুলগুলো একটা ক্লিপ দিয়ে স্টাইল ছেড়ে দিয়েছে। সাজানো শেষ করে অনিমাকে আদ্রিয়ানের রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল। তারপর 3 জনই সেই দাঁত বের করে হাসি দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। অনিমা একবার সাজানো রুমটায় চোখ বোলালো, ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিল একবার। কিছুক্ষণ পর আদ্রিয়ান আসবে। অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে ওর, ভয় লজ্জা দুটোরই মিশ্র অনুভূতি। এদিকে বাহিরে আদিব, আশিস, নাহিদ, তীব্র 4 জনই ভালোভাবে ঠিক করে নিয়েছে কিভাবে আদ্রিয়ানকে বেশ কিছুক্ষণ ডিস্টার্ব করা যায়। এর মধ্যে জাবিন, অরুমিতা, স্নেহাও চলে এলো। স্নিগ্ধা নেই, একটু বেরিয়েছে। ওরা 7 জন আপাতত আদ্রিয়ানকে বাসর করে ঢোকা থেকে আটকানোর জন্য অপেক্ষা করছে। টাকা আদায় করতে হবে তো। অভ্র আদ্রিয়ানের সাথে আছে তাই আর ডাকা হয়নি ওকে, কিন্তু অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও আদ্রিয়ানে আসার নামগন্ধ কিচ্ছু নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে কষ্ট হচ্ছে বলে ওরা যেভাবে পালো ওখানে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লো আর আদ্রিয়ানের আসার অপেক্ষা করতে লাগলো। আদ্রিয়ানের আসতে দেরি হচ্ছে দেখে অনিমা হেঁটে হেঁটে রুমের সাজানো জিনিসগুলো দেখছিল আর হাত দিয়ে নাচছিল। হঠাৎ করেই হাত টেনে ধরতেই অনিমা চমকে উঠল। চিৎকার করতে করতেও করলো না, কারণ ততক্ষণে আদ্রিয়ান ও ঠোঁটে আঙ্গুল রেখে দিয়েছে। আদ্রিয়ান ভ্রুকুচকে ফিসফিসিয়ে বলল, সবসময় না দেখে এভাবে চেঁচাও কেন? অনিমা আঙ্গুল সরিয়ে বিরক্তি নিয়ে বলল, এই আপনি কি কখনো স্বাভাবিকভাবে আসতে পারেন না? হুটহাট কোথা থেকে এসে হাজির হয়ে হাত টেনে ধরেন, এমন কেন আপনি? আর দরজা খোলার আওয়াজ তো পেলাম না, এলেন কিভাবে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, ব্যালকনিতে।
অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এরপর একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, বাসর রাতেও ব্যালকনি টপকে আসতে হলো? তো কি করব, সব বিচ্ছু বাহিনীর দল বাইরে দাঁড়িয়ে আছে, ঝামেলা করতে অনেক। মাত্রাত অব্দি জ্বালাবে ফর শিওর, তাই অন্য প্ল্যান করেছি। অনিমা ভ্রুকুচকে বলল। কি প্ল্যান? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে ওদের দুজনের ফোনে বেডের উপর ফেলে অনিমার হাত ধরে বলল, চলো আমার সাথে। বলেই অনিমাকে নিয়ে ব্যালকনিতে গিয়ে দেখে মই দাঁড় করানো, নিচে অভ্র দাঁড়িয়ে লম্বা লম্বা হাই তুলছে। আদ্রিয়ান বলল, চলো নামতে হবে। অনিমা চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, নামতে হবে মানে? কোথায় যাব এখন এত রাতে? আদ্রিয়ান বিরক্তি নিয়ে বলল, গেলে দেখতে পাবে, আগে চলো। অব্র, মইটা ধরো। অভ্র জি স্যার বলে দৌড়ে এসে মইটা শক্ত করে ধরল। আদ্রিয়ান ব্যালকনি থেকে টপকে মইয়ে পা রেখে বলল, জান পাখি, হাত দাও। পাগল হয়েছেন আপনি? আমি এখন শাড়িটারি পরে এই মই বেয়ে নামবো না? অসম্ভব। কিচ্ছু হবে না, আমি ধরে রাখবো তো। আমি পারবো না। আদ্রিয়ান অনিমার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, এখানে থাকলে অর্ধেক রাত বন্ধ করবে ওরা। এখন তুমি নিজে আসবে নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? দেখো, তাতে কিন্তু রিস্ক বেশি থাকবে। আদ্রিয়ানের কথা অনেকটা রাগের আভাস পেল অনিমা। এখন এই ছেলের কথা মতো কাজ না করলে না জানি এই ছেলে আবার কি করবে। তাই কাবা কাবা হাতে আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার হাত ধরে আস্তে আস্তে অনেক সাবধানে নেমে গেল। আদ্রিয়ান অভ্রকে বলল, এখন যাও, 7টার দিকে এখানে থাকবে। গট ইট? অভ্র হেসে দিয়ে মাথা নেড়ে চলে গেল। অনিমা বলল, কিন্তু ওরা সবাই অপেক্ষা করে আছে তো আপনার। আদ্রিয়ান চিবুক চুলকে একবার ওপরে তাকিয়েতে বলল, থাকুক, খুব শখ না ওদের আমায় জ্বালানোর? এবার সারা রাত ধরে মশা মারুক। বলেই অনিমার হাত ধরে বাইরের দিকে হাঁটা দিল। অনিমা হতাশ চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। বাসর রাতে নাকি বর্বও পালিয়ে যাচ্ছে, তাও একসাথে। ভাগ্যিস এমন একটা স্বামী কপালের জুড়ে ছিল, তাই তো এরকম অভিজ্ঞতা হয়ে গেল।